গত কয়েকদিন যাবৎ ঈশানের উপর কেউ খুব বেশি কড়া নজর রাখছিল। দূর থেকে কেউ ওর উপর নজর রাখছে বুঝতে পেরেও ঈশান সেদিকে কোনো পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছে। প্রতিদিনের মতো ঈশানের কলেজের বারান্দায় হাঁটাহাঁটি করছিল, তখনই ওই মেয়ে ফ্রেন্ড এসে সামনে দাঁড়ালো। ঈশান পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেয়েটা আবারও ওর সামনে এসে দাঁড়ালো। ঈশান রাগী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবার আগেই মেয়েটা ওর হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কি হয়েছে তোমার? এমন করে ইগনোর কেন করছো? তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি কোনো ভুল করেছি ঈশান? তুমি সবার সাথে কথা বলো, আমার সাথে কথা বলতে চাইছো না, এর কারণটা আমাকে বলো। না না না, তুমি কেন ভুল করবে? ভুল করেছি তো আমি, তাই তো বারবার আমাকে ভুল শুধরে নিতে হয়। কী সব উল্টাপাল্টা বলছো ঈশান? ঈশান, আমার দ্বারা কোনো ভুল হয়েছে? আমি কি এমন উল্টাপাল্টা কাজ করে ফেলেছি যার জন্য আমার সাথে এরকম মিসবিহেভ করছো? আজব, তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে আমি মিসবিহেভ কোথায় করলাম? ভালো লাগছে না তাই তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমি কি তোমার বয়ফ্রেন্ড যে সব বিষয়ে এক্সপ্লেন করতে হবে? ঈশানের কথাতে নীলা ওর হাতটা ছেড়ে দিল। ঈশান গিয়ে বারান্দায় রেলিংয়ের সামনে দাঁড়িয়ে পড়ল। নীলাও এসে ওর পাশাপাশি দাঁড়ালো আর বলতে লাগলো, ঠিক আছে, তেমন কেউ তুমি নাও, তাই বলে তুমি আমার সাথে এমন করে কথা বলবে? গত কয়েকদিন যাবৎ দেখছি তুমি সবার সাথে কথা বলছো, তাহলে আমার সাথে কথা বলতে কি এমন সমস্যা তোমার? না, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করেই জানি তোমার মনে আমাকে নিয়ে অন্য কিছু চলে, আর আমি সেটা মানতে পারবো না নীলা। তাই এসব বাদ দাও। আর এসব কথা আমাকে যদি কখনো বলতে আসো তাহলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। কাউকে পছন্দ করাটা কি অন্যায় ঈশান? না, অন্যায় নয়, তবে আমাকে তোমার পছন্দ করাটা মোটেও ঠিক হয়নি। আমি ভালো করেই বুঝতে পারছি ইদানিং কেউ আমার উপর নজর রাখছে। এসব কথা যদি একটাবার আমার ফুফাতো বোনের কানে যায় তাহলে আর রক্ষে নেই। একটিবার যদি ও এসব জানতে পেরে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। এরকম কেন মনে হচ্ছে তোমার? আমাদের মাঝখানে তোমার ফুফাতো বোন আসলো কোথা থেকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তবে এইটুকু জেনে রাখো, আমার ফুফাতো বোন ইশিকা আমাকে খুবই পছন্দ করে। আপু আমাকে সবসময় তার চোখে হারায়। আমিও ইশিকা আপুকে আজ অব্দি ইগনোর করে এসেছি। এতগুলো বছর আপু আমাকে বোঝানোর চেষ্টা করার পরও আমি হাজারবার ওকে ইগনোর করেছি। আপু যদি জানতে পারে, একবার ভেবে নেয় আমি তোমার জন্য ওকে ইগনোর করেছি, তাহলে আমার আর রক্ষা থাকবে না। কি মুশকিল? আমি কি তোমাকে বলেছি আমার জন্য তুমি তাকে ইগনোর করো? সেও তোমাকে পছন্দ করে আর আমিও। আমি জানি, কিন্তু এটা সম্ভব নয়। যেখানে এতগুলো বছর ধরে আমি আপুকে ইগনোর করে আসি, সেখানে কয়েকটা দিনের সম্পর্ক তোমার সাথে আমার। এতগুলো দিনে আপুকে আমি ভালোবাসতে পারিনি, তাহলে তোমাকে কি করে ভালোবাসি? নীলা, এসব ভুলে যাও, না হলে আমাদের সম্পর্কটা নষ্ট হবে। আর তুমি কি সেটা চাও? না না, এরকম কিছু বলো না প্লিজ। আমার সাথে তোমার সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। আমি চেষ্টা করবো এসব ভুলে যাবার, কিন্তু কি করবো বলো? প্রথম দিন থেকেই আমি তোমাকে পছন্দ করি, আর তুমি হয়তো সেটা খুব ভালো করেই জানো। সেটা তোমার নিজের মধ্যে রাখো। দেখো, আমার যদি অধিকার থাকতো তাহলে সবার আগে আমি ইশিকা আপুকেই ভালোবাসতাম। কারণ কেন জানো? এই মেয়েটা ছোটবেলা থেকেই আমাকে চোখে হারায় আর ভালোবেসে এসেছে, কিন্তু তারপরও আপুকে কখনো আমি বিষয়টা বলতে পারিনি। আর এর চেয়ে বড় কারণ হচ্ছে ফুপি আর আব্বু আমাদের কখনোই মেনে নেবে না। ফুপি অনেক রাগী মানুষ। আব্বুর সাথে ফুপির সম্পর্কটা তেমন একটা ভালো নয়। ফুপির একটাই রাগ আব্বুর ওপর, আর সেটা হলো আব্বু জানার পরও তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দেয়নি। এমন একটা লোকের সাথে বিয়ে দিয়েছে যে কিনা কোটি কোটি টাকা থাকলেও ওনাদের সময় দেয় না। এসব নিয়ে ফুপির অনেক বেশি আফসোস আছে। ফুপি বিয়ের পর রাগের মাথায় আব্বুকে একদিন অনেক অপমান করেছে। সেদিন থেকেই দুজন কথা বলে না। কিন্তু ফুপি এটা বলে না যে সে এখন অনেক ভালো আছে। ফুপি যে লোকটাকে পছন্দ করত সেই ছেলেটার সাথে বিয়ে হলে ফুপির লাইফটা শেষ হয়ে যেত আজ। তাহলে মায়ের জন্য মেয়েকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ? যাকে ভালোবাসো তাকে নিজের করে নিচ্ছ না? না, আমি কাউকে ভালোবাসি না। আমার অধিকার নেই তাকে ভালোবাসার। কিন্তু কেন মেয়েটা তোমাকে এত ভালোবাসে, তাকে কেন ভালোবাসতে পারবে না? কারণ সে আমার থেকে 2 বছরের সিনিয়র। আমি চাই না আমাদের মাঝে এরকম সম্পর্ক তৈরি হোক
যেটা ফুপি মানতে পারবে না। আর ফুপি না মানলে আব্বু কখনো মানবে না। উল্টো ফুপি যদি জানতে পারে তার মেয়ে সেই আমাকেই ভালোবাসে, যার বাবার জন্য তিনি ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, তখন আমাদের মেনে নেওয়া তো দূরে থাক, জোর করে আপুর বিয়েটা অন্য কোথাও দেবে। এরই মাঝে ক্লাসের ঘন্টা দিল। ঈশান ওর বান্ধবীর সাথে ক্লাসে ঢুকে গেল। পুরো ক্লাসগুলো করে ঈশান কলেজ থেকে বেরিয়ে তারপর আর যখনই রিক্সার জন্য দাঁড়ালো তখনই একটু পর নীলাও বাইরে আসলো। নীলা একটা রিক্সায় উঠেছে, তারপর ঈশানের সামনে এসে রিক্সাটা থামিয়ে দিল। ঈশান ওকে দেখে একটু হাসার চেষ্টা করতেই এবার নীলা বলতে আরম্ভ করলো, দাঁড়িয়ে আছো কেন? উঠে তোমাকে নামিয়ে দেবো সামনে। না না না, তুমি চলে যাও, আমি চলে যেতে পারবো। তাছাড়া আমি রিক্সা পেয়েও যাব, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি চলে যাও। ভয় নেই, তোমার বাসায় যাব না। আর যতক্ষণ কোনো রিক্সা পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত আমার সাথে চলো। রিক্সা পেয়ে গেলে না হয় চলে যেও। ঈশান কিছু একটা ভেবে নীলার পাশে উঠে বসলো। ওরা কথা বলতে বলতে যেতে লাগলো। ঈশানের বাসায় যাবার রাস্তাটা অন্যদিকে পড়লো। তখন রিক্সাওয়ালাকে থামিয়ে দিয়ে ঈশান বলল, এখন তুমি চলে যাও, আমার বাড়ির রাস্তা অন্যদিকে পড়বে, এদিকে তো আর তুমি যেতে পারবে না, আমি ঠিকই একটা রিক্সা ধরে নেব। ঈশান কিছুটা হেঁটে এসে একটা রিক্সা পেয়ে গেল। তারপর সেটা করে বাসার উদ্দেশ্যে চলে গেল। ঈশানের বাইক আছে, কিন্তু বাইকটা একটু খারাপ হয়ে যাওয়ায় আজকে রিক্সা করেই আসতে হয়েছে। অন্যদিকে কেউ একজন এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করে। তারপর যাকে লাগানোর তার কাছে ফোন লাগিয়ে দিয়ে কানে এক গাদা কথা লাগিয়ে দিল। ঈশান বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসতেই ফোনটা বাজতে লাগলো। ঈশান ভেবেছিল রুমে এসে লম্বা একটা ঘুম দিবে, কিন্তু কোথায় কি, আসতে না আসতেই ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, কোথায় আছো তুমি সোনা? বাসায় কেন? হঠাৎ করে কল দিয়ে এরকম মিষ্টি করে কথা বলছো, কি হয়েছে বলো তো? না, কিছু হয়নি তো। তোমাকে অনেকদিন দেখি না তো, তাই হঠাৎ করে দেখতে ইচ্ছে হলো। একটু আসবে দেখা করতে জানটা? সবেমাত্র কলেজ থেকে ফিরলাম, খাওয়া দাওয়া করে এসে ভাবলাম একটু ঘুমাবো, আর তুমি কল করলে। এখন যেতে ইচ্ছে করছে না, কালকে এসে একবার তোমার সাথে দেখা করে যাব। না বেবি, তোমাকে এখনই আসতে হবে। আমি তোমাকে দেখতে চাই, অনেকদিন তোমাকে দেখি না। প্লিজ একটু আসো না সোনা। কেন সবসময় আমাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো? আমার সাথে দেখা করলে কি এমন ক্ষতি হয়ে যাবে তোমার? ঠিক আছে, আমি আসবো, কিন্তু আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, দুদিন আগে গ্যারেজে রেখে আসি। বাইকটা রেডি হয়ে গেলে সেটা নিয়ে আসতে একটু সময় লাগবে। বলো কোথায় আসতে হবে? আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসবে সোনা। আমার কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করছে। যদি না আসো তাহলে কিন্তু আমি কান্না করতে থাকবো, তারপর তোমাকে এসে আমার কান্নাটা থামাতে হবে, জান? ঈশিকার আবদারগুলো ঈশান আগে পরে কখনোই ফেলতে পারেনি, তাই আর এক মুহূর্তও দেরি করলো না। কোনো রকমে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ল। রিক্সা করে গ্যারেজে এসে দেখে বাইকটা ঠিক হয়ে গেছে। বাইকের বিলটা দিয়ে ঈশিকার দেওয়া ঠিকানা অনুযায়ী একটা লেকের পাড়ে চলে আসলো। ঈশিকা আপু ওকে আসতে বলে নিজেই আগে আসতে পারেনি। ঈশান বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে ভাবতে লাগলো, কি এমন হলো যার জন্য ইশিকা আপু হঠাৎ করে ডেকে পাঠালো? গত এক সপ্তাহ আগেই তার সাথে দেখা করা হয়েছে, তাহলে আজকে আবার দেখা করতে হবে কেন? এই মেয়েটা 2-3 দিন পর পরই আমার সাথে দেখা করতে হয়। ঈশান বসে রইল 15 মিনিট। 15 মিনিট পরে কেউ একজন এসে ঈশান ভাবনার বিবর দেখে পিছন থেকে গিয়ে ঈশানের চোখ জোড়া ধরতেই ঈশান কিছুটা চমকে উঠল। আবার পরক্ষণেই ভাবলো ঈশিকা ছাড়া এটা কেউ নয়, তাই বলল, ইশিকা আপু তুমি, আমি জানি এটা তুমি, তাই এবার সামনে এসো আর বলো কি হয়েছে। ঈশিকা ঈশানের চোখ ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। ঈশান ওকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটার আজকে একদম পুতুলের মতো লাগছে দেখতে। ঈশিকাকে দেখে এমনিতেই অসম্ভব রকমের সুন্দর, তার উপর আজকে নীল একটা শাড়ি পরেছে, সব কিছু ম্যাচিং করে সুন্দর করে সেজেছে। 2 হাত ভর্তি চুড়ি পরেছে। ঈশানের বরাবরই এমন সাজ পছন্দ। চুলগুলো খোলা অবস্থায় শাড়িতে মেয়েটাকে একদম বউ বউ লাগছে। ঈশানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা একটু লজ্জা পেয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলতে আরম্ভ করলো, আমাকে কেমন লাগছে ঈশান? ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিল, কোনো রকমে উত্তর দিল,
না, মানে আসলে ভালো লাগছে আপু। এমন করে বলছিস কেন? আর আপু কিসের? আমি না তোকে বলেছি তুই আমাকে আপু ডাকবি না, তুই আমার নাম ধরে ডাকবি। তুমি আমার ফুফাতো বোন, আমার থেকে 2 বছরের সিনিয়র। আপনাকে যদি নাম ধরে ডাকি সবাই সন্দেহ করবে। তোকে আমি বলেছি না তুই আমাকে আপু বলে ডাকবি না? তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিচ্ছি ঈশান। তাহলে কি বলে ডাকবো? আসলে তোমাকে নাম ধরে ডাকতে কেমন কেমন লাগবে আমার। তুমি আমার সিনিয়র আর আমার ফুফাতো বোন। ও যখন ফ্রেন্ডের সাথে ঢড়াঢড়ি করিস, হাত ধরে কথা বলিস, রিক্সায় গায়ে গা লাগিয়ে বসে কথা বলিস, তখন খুব ভালো লাগে, তাই না? আমার সাথে কথা বলতে তোর অস্বস্তি ফিল হয়, আমার নাম ধরে ডাকতে গেলে কেমন কেমন লাগে। কি সব বলছো আপু? তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, কে কি সব উল্টাপাল্টা বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিয়ে আমাকে সন্দেহ করতে শুরু করলে? একদম বাজে কথা বলবি না। আমি খুব ভালো করে জানি তুই এই সবই করেছিস। আমি যদি প্রমাণ না পাই তাহলে কি এইসব বানিয়ে বানিয়ে বলছি? তুই কি করে পারলি এরকম একটা কাজ করতে? তুই জানতি না আমি তোকে পছন্দ করি আর কতটা ভালোবাসি? ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি, আর তুই আজকে অন্য একটা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বললি, এমন করে হাত ধরে। ঈশান, আমি তোকে কম ভালোবাসি বল? তুই সব সময় আমাকে এড়িয়ে চলার চেষ্টা করিস, আবার কলেজে গিয়ে ফ্রেন্ডের সাথে ওই রকম করে কথা বলিস, যেটা আমি সহ্য করতে পারি না। আপু, তুমি ভুল বলছো। তুমি যেটা ভাবছো তেমন কিছুই নেই আমাদের মাঝে। ও জাস্ট আমার ফ্রেন্ড। মেয়েটা আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি ওকে কখনই ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমাকে কেন ভালোবাসতে পারিস না? তুই জানিস না অন্য কারোর সাথে আমি তোকে সহ্য করতে পারি না? তাহলে কেন বারবার এইসব করে আমাকে কষ্ট দিস জান? আমি তোমাকে কোথায় কষ্ট দিচ্ছি? তাছাড়া আমি কি বলেছি তুমি কষ্ট পাও? আমি তো তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। তুই মুখে না বললেও আমি বুঝতে পারি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু সেটা বলতে পারিস না। কেন বলিস না বল? আমি কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না ঈশান? আপু, তুমি শান্ত হও। তুমি শুধু শুধু এরকম কথা বলে নিজে উত্তেজিত হচ্ছ আর আমাকেও বিব্রত করছো। আমি কি করে শান্ত হব? যাকে ভালোবাসি, যার জন্য এত কিছু করি, সে আমাকে বোঝার চেষ্টাই করে না। আজকে আমি শুধুমাত্র তোর জন্য এত সুন্দর করে সেজে আসলাম, আর তুই আমার সাথে একটু ভালোভাবে কথাও বলছিস না। ঈশান, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। একবার বল না তুই আমাকে ভালোবাসিস, শোনো প্লিজ। দেখো আপু, তুমি এসব কথা বলার জন্য যদি আমাকে ডেকে থাকো তাহলে সবটা বলে যাওয়ার চেষ্টা করো। এসব কখনো সম্ভব হবে না। ঈশান, আমি এত কিছু জানতে চাই না, আমি তোকে চাই। তুই আমার থেকে দূরে থাকতে পারবি না। তুই তুই জানিস আমি কতটা রাগী আর জেদি। তোকে তোকে যদি না পাই, উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে আমার কিন্তু দুইবারও ভাবতে হবে না। কেন আমাকে বুঝতে চাইছিস না তুই, শোনা? এটা তোমার সমস্যা আপু, যে তুমি আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। অন্য কারো কথা শুনে তুমি উল্টাপাল্টা বুঝতে আরম্ভ করো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার অন্য কারোর সাথে না সম্পর্ক আছে আর না কোনোদিনও হবে। তুমি এইসব বিষয় নিয়ে জেদ করছো। বললাম এই সম্পর্ক হয় না, তুমি তারপরও পাগলামি করো। সময় থাকতে বোঝার চেষ্টা করো, তাতে তোমারও ভালো হবে আর আমারও ভালো হবে। আমার ভালোটা তুই ঈশান, তুই কেন বুঝিস না? তোকে চাই, তোকে ছাড়া থাকা আমার পক্ষে মোটেও সম্ভব না। কেন ভালোবাসিস না আমাকে? ঈশান মাথা নিচু করে কথাগুলো শুনছিল। ঈশিকা এগিয়ে এসে ঈশানের মুখের পাশে হাত রাখল। ঈশানের মুখটা তুলতেই দেখল ঈশিকার চোখের পানি টলমল করছে। ঈশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এবারে ঈশিকার করা কাজের জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশিকা ঈশানের শার্টের কলার টেনে ধরে পাগুলো একটু উঁচু করে ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিল। ঈশান হতভম্ব হয়ে গেল। কিছু বলার মতো অবস্থায় নেইও। শক্ত পাথরের মতো সেখানেই জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল ঈশান। কিছু বুঝে ওঠার আগেই এরকম একটা ঘটনা ঘটল। ঈশিকা খুব সফটলি ঈশানের ঠোঁটে কিস করে যাচ্ছে। 5 মিনিট যেতে না যেতেই ঈশানের হুঁশ ফিরল। ও যখন ঈশিকাকে ছাড়িয়ে নেবার জন্য চেষ্টা করলো, তখন ঈশিকা ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঈশান একটু ধাক্কা দিতেই ঈশিকা ওকে ছেড়ে দিল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আপু, তুমি কি পাগল হয়ে গেছো? কিসব উল্টাপাল্টা পাগলামি করছো? তুমি বুঝতে পারো না যেটা করছো সেটা অন্যায়। তোমার আমার মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, আর না আমরা হাজব্যান্ড ওয়াইফ। তাহলে তুমি আমার সাথে এইসব কি বিহেভ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগলামি করছি কারণ তোকে আমি ভালোবাসি, আর ভালোবেসে তোর জন্য আমি সবটা করতে পারি।
আমি তোকে চাই ঈশান, আর সেটা যেমন করেই হোক। তুই কেন আমাকে ভালোবাসিস না? আমি কোনো কিছুর দিক থেকে কি কম বল? আমি তোর বউ হওয়ার জন্য কি পারফেক্ট না? তুই আমাকে তুই আমাকে বলিস আমি আজকেই তোর বাসায় চলে যাব। তুই যখন চাইবি তখনই তোকে বিয়ে করে নেব। তারপর আমি তোকেই চাই। বেবি, আমি তোর জন্য পাগল হয়ে যাচ্ছি, আর তুই অন্য কারোর সাথে আমাকে উপেক্ষা করে হাসাহাসি করে কথা বলছিস কেন? তুই আমাকে ভালোবাসতে পারিস না? কি এমন কমতি আছে আমার মাঝে যার জন্য তুই আমাকে একটুও ভালোবাসতে পারিস না? আপু, বাচ্চাদের মতো পাগলামি করো না। জেদের বসে তুমি আজে বাজে কথা বলছো। তোমার মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তুমি জাস্ট অসাধারণ একটা মেয়ে। তুমি আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করো, যার থেকে তুমি অনেক বেশি ভালোবাসা পাবে। এখন পাগলামি না করে বাসায় যাও। আর এসব যদি ফুপি জানতে পারে তাহলে আব্বুর সাথে ফুপির সম্পর্কটা আরো বেশি খারাপ হবে। তুমি কি চাইছো দুই পরিবারের সম্পর্কটা যেটুকু আছে সেটুকু শেষ হয়ে যাক? ঈশান, আমি কখনো এমনটা চাই না। আমিও তোকেই চাই। আমাদের সম্পর্কটা হলে আমাদের দুই পরিবারের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, দেখিস। তুই কেন সবটা মানতে পারিস না? আমি সবটাই বুঝতে পারি আপু। আর কি করে এই পাগলামিটা বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ঈশান, আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা মোটেও করবি না। আগেও তোকে বলেছি, এখনও বলছি, আমার তোকে চাই বেবি। একটা বার আমাকে ভালোবেসে দেখ, তোকে সত্যি অনেক ভালোবাসা দেব। আমি সব সময় তোর কাছেই থাকতে চাই, সারা জীবন তোর বুকে আটকাতে চাই আমি। তুই কেন আমাকে মেনে নিতে পারিস না? আমি তোমার জুনিয়র, আর সিনিয়র জুনিয়রের কখনো ভালোবাসা হয় না। ছেলে থেকে মেয়ে জুনিয়র হলে কোনো সমস্যা হয় না, কিন্তু একটা ছেলে জুনিয়র হলে অনেক সমস্যা হয়, যেটা তোমাকে বলে বোঝানো যাচ্ছে না। তাই দয়া করে আর এই পাগলামিটা করো না। অন্তত আমাদের এতে ভালো নেই, তুমি সেটা খুব ভালো করেই জানো। সবারই ভালো হবে ঈশান, আমি তোকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা সফল হলে দুই পরিবার এক হয়ে যাবে, আমরা অনেক হ্যাপি থাকবো। তুই কেন বুঝতে চাচ্ছিস না? আমি তোকে ছাড়া থাকতে পারবো না বেবি। পাগলামি আমি না, তুই করছিস। আমি তোকে সবসময় ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। আব্বু আব্বু আম্মু, মামা মামি আমাদের মেনে না নিলে আমরা বিয়ে করে নেব। তারপর দেখিস ওরা ঠিক আমাদের মেনে নেবে। তোমার এই ফালতু কথা শোনার জন্য আমি আর কখনোই আসবো না। তুমি এইসব কথা বলে শুধু শুধু মেজাজটা খারাপ করে দাও। তুমি ভালো করে জানো এটা সম্ভব নয়। যে সম্পর্কটা হওয়া সম্ভব না সেটা নিয়ে বাচ্চাদের মতো জেদ করে যাচ্ছ। যদি এরকম কিছু হতো তাহলে কি আমি তোমাকে ভালোবাসতাম না বলো? তার মানে তুই ফ্যামিলির কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস? বেবি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। একটাবার আমাকে ভালোবেসে একটু বুকে জড়িয়ে নে, তো সব ভয় আমি দূর করে দেব। এইসব কথা বলার জন্য আমাকে আর ডাকবে না। আমি এরপর থেকে আসবো না। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি তোমার এইসব কাজে বিরক্ত। তুমি তারপরও বারবার এসব করার জন্যই আমাকে ডাকছো। তোমার মনে যদি এরপরেও এমন কিছু থাকে তাহলে আর আমাকে ডাকবে না। ডাকলেও আমি আর কখনো আসবো না। তুমি যদি না আসো তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। ঈশান, আমাকে ইগনোর করো না প্লিজ। আমি এটা সহ্য করতে পারবো না। এমনিতে অন্য মেয়েদের সাথে তুমি কথা বলো, সেটা আমার মেনে নিতে খুব কষ্ট হয়। তাহলে আমাকে ইগনোর করলে আমার কতটা কষ্ট হবে বুঝতে পারছো না? ঈশান বুঝতে পারলো এই মেয়েটার সাথে বলাটাই ভুল। তাই ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বাইকটা স্টার্ট করে চলে যেতে নিলেই পিছন থেকে শুধুই ঈশিকার কণ্ঠস্বরটা শোনা গেল। ঈশান, তুমি আমাকে ইগনোর করে যেতে পারো, কিন্তু আমাকে যদি বেশি দিন এড়িয়ে চলার চেষ্টা করো না, আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো, সেটা তুমি দেখে নিও। তুমি যদি পরবর্তীতে আমার সাথে দেখা না করে অন্য কিছু করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। আমি সত্যি কিছু একটা করে বসবো। ঈশানের খুবই ভয় লাগছে। মেয়েটাকে ওর বারবার করে ফিরিয়ে দিতে হচ্ছে, তাতে রেগে গিয়ে মেয়েটা সত্যিই না কিছু করে বসে। ঈশান চুপচাপ বাসায় চলে আসলো। রুমে গিয়ে ভাবতে আরম্ভ করলো, এই মেয়েটাকে কি করে থামাবে? আব্বু আম্মু আর ফুপা ফুপি যদি এসব জানতে পারে তাহলে আর দেখতে হবে না। ঈশান সব কিছু ভেবেই দূরে থাকার চেষ্টা করলো। অনেক ভেবে মনে হলো কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবে। ঈশান সন্ধ্যাবেলায় ওর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরল, আর ওদের সাথে প্ল্যানিং করলো কোথায় যাওয়া যায়। একদিকে নীলা, আরেকদিকে ওর ফুফাতো বোন যেন ওকে পাগল করে তুলেছে। দুইজনের প্যারাই ঈশান কিছুতেই নিতে পারছে না। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে যখনই বিছানায় শুতে যাবে তখনই ফোনটা বাজতে আরম্ভ করলো।
ঈশিকা কল করেছে। রিসিভ করতেই বলল, তুমি আমার কল রিসিভ করো না কেন বেবি? তোমার সাথে এক মুহূর্ত কথা না বলে আমি থাকতে পারি না। তাহলে বারবার আমাকে ইগনোর করার কষ্ট কেন দিচ্ছ? ঈশান, এর ফলাফল কিন্তু ভালো হবে না। আমি সাধারণভাবেই তোমাকে বোঝাচ্ছি। তাহলে কেন জেদ ধরে বেঁকে বসে আছো? আর কতবার বলবো তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না? আমি কি করতে পারি এর জন্য বলেন? যে সম্পর্কের কথা আপনি বলছেন সেই সম্পর্কটা কখনোই হবে না। আমরা দুজন কাজিন। আপনি কেন তাহলে কিভাবে এসব সম্ভব বলেন বলেন তো আমাকে একবার। ঈশিকা পাগলামি শুরু করতে লাগলো, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলতে আরম্ভ করলো, আপু তুমি কি বুঝতে পারো না আমার তোমাকে অসহ্য মনে হয়। ভালোবাসি না আমি তোমাকে। মাথা খারাপ হয়ে গেছে তোমার। তোমার জন্য আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না। সবসময় খালি আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ। আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, তার সত্ত্বেও তুমি জোর করে আমাকে সবসময় বয়ফ্রেন্ডের মতো ট্রিট করছো। তুমি বুঝতে পারছো না আমরা কাজিন হই, কি করে আমাদের মাঝে এমন একটা সম্পর্ক হয় বলো? তুমি বলতে চাইছো আমি তোমাকে ডিস্টার্ব করি? তুমি ভালোবাসো না, উল্টো ভালোবাসাটা তোমাকে বিরক্ত করে, তাই তো ঈশান? ঈশিকার কথাতে ঈশান চুপসে গেল। ঈশিকা কিছুক্ষণ চুপ থেকে তারপর আবারও বলল, আমি আমি শেষবারের মতো বলছি ঈশান, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। প্লিজ একটাবার আমার সাথে কালকে দেখা করো। আমি তোমাকে ডিস্টার্ব করব না, তোমাকে বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য কি করতে পারি। আপনি কি পাগল? ভালোবাসাটা কখনো কাউকে চোখে দেখানো যায়? আপনার মাথা খারাপ। আমি আর কখনো আপনার সাথে দেখা করব না। আর হ্যাঁ, আপনি আমাকে ফোন দিয়ে এসব বলে ডিস্টার্ব করবেন না। আমি সেটা চাই না। আমি আপনার থেকে দূরে থাকতে চাই। আপনি যত তাড়াতাড়ি এটা মাথায় ঢুকিয়ে নেবেন ততই আপনার জন্য ভালো। ঈশান, সত্যি আমার থেকে দূরে থাকতে চাও? আমি না থাকলে ভালো থাকতে পারবে? আমি যদি আর তোমাকে ভালোবাসার কথাটা না বলে ডিস্টার্ব না করি, তাহলে তুমি হ্যাপি থাকতে পারবে বলো? হ্যাঁ হ্যাঁ, থাকবো। কারণ এতে আমাদের দুজনেরই ভালো। আপনি সেটা এখন বুঝতে পারছেন না। যখন বুঝতে পারবেন তখন আপনার মনে হবে আপনি এই পাগলামিটা করে অনেক বড় অন্যায় করেছেন। যে অন্যায়ের জন্য দুটো পরিবারকে আরো বেশি দূরত্বে চলে যেতে হবে। আপনি কি সেটা চান? না, আমি তেমন কিছুই চাই না। আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম। তুমি আমাকে একটু ভালোবাসার চেষ্টাও করলে না। আপনার এক ফালতু কথা রাখুন তো। আমি বুঝতেই চাই না আপনার ভালোবাসাটা। তাই ঠিক আছে, আমার এই ফালতু ভালোবাসাটা আর কেউ তোমাকে বাঁচতে পারবে না, আর বলতেও আসবে না কেউ তোমাকে কতটা ভালোবাসে। যার তোমাকে ছাড়া থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ঈশিকার কথাগুলো ঈশানের বিরক্ত লাগছিল, তাই কলটা কেটে দিল। ঈশান কল কেটে দিতেই ঈশিকা ফোনটা ফেলে দিয়ে বালিশের মুখটা ঢেকে ইচ্ছে মতো কান্না করতে লাগলো। কান্না করতে করতে ভাবতে লাগলো ওর ভালোবাসাটা ব্যর্থ হয়ে গেছে। ঈশানকেও বোঝাতে পারলো না ঈশানকে না পেলে সারা জীবন অপূর্ণতায় তাকে ঘিরে ধরবে। ঈশান ঈশিকার মামাতো ভাই হবার দরুন ঈশান এই কাজিনের সম্পর্কটাকে ধরে রেখে ও ভালোবাসতে পারছে না। ঈশিকা ভাবছে ওর মাঝে কি এমন কমতি ছিল যার জন্য ঈশান ওকে একটু ভালোবাসা দিতে পারলো না। ঈশিকার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। হয়তোবা আজকের পর ঈশানের সাথে ওর দেখা হবে কি না ঈশিকা জানে না, তবে ঈশানকে যখন থেকে ভালোবাসে তখন থেকে ঈশিকা ওকে এত বেশি জ্বালিয়েছে যে ঈশিকার আজকে মনে পড়ছে ঈশানকে হয়তো ও সত্যি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। অন্যদিকে ঈশান ভাবলো ঈশিকার থেকে হয়তো দূরে থাকা উচিত, তাই ওর থেকে দূরে থাকতে 7 দিনের একটা ট্যুরে গেল। ট্যুর শেষ করে বাসায় ফেরার 2 দিন পরের ঘটনা। কলেজ থেকে ফিরে ঈশান আব্বু আম্মুর সাথে লাঞ্চ করতে বসলো। ঈশান খাবারের লোকমা যখনই মুখে নেবে এরই মাঝে ফোনটা বেজে উঠল। ঈশান ফোনটা হাতে নিয়ে দেখলো ফুপির নাম্বারটা জলজল করছে। ঈশান বিষয়টা লুকোনোর চেষ্টা করলে তখন আম্মু বলতে আরম্ভ করলো, কি হলো, ফোনটা রিসিভ করছো না কেন? বারবার বেজেই চলেছে। কেউ কোনো দরকারেই ফোন দিতে পারে। আম্মু থাক, আমি পরে কথা বলে নেব খাওয়া শেষ করে। তোমার ফুপি কল করেছে তাই তো? সাইলা, তোমার ছেলে ভাবে তার ফুপির সাথে যদি কথা বলে তাহলে সেটা আমি জানতে পারলে রেগে যাব। তোমার ছেলেকে বলে দাও আমার ওদের উপর কোনো রাগ নেই।
তোমার ফুপির ভালোর জন্যই তাকে অন্য কোথাও বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বোন সেটা এখনো মানতে পারছে না। ঈশান, ফোনটা রিসিভ করো। কোনো জরুরি প্রয়োজনেও হতে পারে। রিসিভ করে কথা বলো। ঈশান ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসলো। সাথে সাথেই ঈশানের গলাটা শুকিয়ে গেল। ও দাঁড়িয়ে পড়ল আর উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করলো, ফুপি, কি হয়েছে? কান্না করছো কেন তুমি? আমাকে বলো কি হয়েছে। প্লিজ কান্না করো না, আমাকে বলো। আব্বু, তুই একবার হসপিটালে আসতে পারবি? হসপিটাল কেন ফুপি? সবাই ঠিক আছে তো ফুপি? কার কি হয়েছে ফুপি, আমাকে বলো। কিচ্ছু ঠিক নেই আব্বু, ঠিক নেই আমার মেয়েটা। কি 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 হয়েছে আপুর? ফুপি বলো না, কি হয়েছে আপুর? আব্বু রে, তোর ঈশিকা আপু সুসাইড করার চেষ্টা করেছিল। প্লিজ তুই একবার হসপিটালে আয়। ফুপির কথা শোনার সাথে সাথেই ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। যখনই শুনল ঈশিকা আবুর হসপিটালে ভর্তি, তখনই ঈশানের বুকটা কেঁপে উঠল। মুহূর্তেই ঈশানের পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। ঈশানের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করে নিতেই ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। আব্বু তাড়াহুড়ো করে ফোনটা উঠিয়ে কানে দিতেই ওপাশ থেকে ফুপির কণ্ঠটা শুনতে পেল। আব্বু উত্তেজিত হয়ে বলতে আরম্ভ করলো, বোন, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল, আমি সব ঠিক করে দেব। আমার উপর রাগ করে থেকে চুপ করে থাকিস না, বল কি হয়েছে? ভাইয়া রে, আমার মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে। তুই এখনই ঈশানকে নিয়ে হসপিটালে আয় না। আমার মেয়েটা সিটি হসপিটালে ভর্তি। জানি না কি হবে, মনে হয় না আমার মেয়েটা বাঁচবে। কথাগুলো বলেই ফুপি কান্নাকাটি জুড়ে দিল। আব্বু হাত ধুয়েই গাড়ির চাবিটা নিয়ে বেরোতে লাগলো। ঈশান এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস করতে পারছে না ঈশিকা আপু এখন এমন একটা পদক্ষেপ নিয়েছে। ঈশান কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে। আমি যদি আপুর সাথে রাগারাগি না করতাম তাহলে আপু উল্টাপাল্টা কিছু করতো না। আব্বু, সব দোষ আমার, সব দোষ আমার। ঈশান, এখন এসব কথা বলার সময় নয়। তুমি আম্মুকে নিয়ে বাইরে আসো, আমি গাড়ি বের করি। সবাই এক প্রকার দৌড়ে বাইরে আসলো। গাড়িতে উঠে যেতেই আবু ড্রাইভ করে 20 মিনিটের মাথায় সিটি হসপিটালে চলে আসলো। হসপিটালের কাউন্টার থেকে ঈশিকার কেবিন নাম্বারটা জেনে উপরে আসতেই দেখলো ফুপি আর ফুপা ওটির সামনে দাঁড়িয়ে আছে। এখনও অপারেশন চলছে। আব্বু, আম্মু আর ঈশান এসে ওদের সামনে দাঁড়াতেই, আব্বু গিয়ে তার বোনের সামনে দাঁড়াতেই ফুপি কান্না করে বলতে লাগলো, ভাইয়া রে, আমার মেয়েটা বাঁচবে তো? আমার মেয়েটার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? ওই আমাদের একমাত্র ভরসা। আব্বু ফুপিকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বোন, আমাদের মেয়ের কিচ্ছু হবে না, তুই কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু হবে না ভাইয়া। ডক্টর বলেছে অনেক রক্ত বেরিয়ে গেছে। যদি ওকে রক্ত না দেওয়া হয় তাহলে বাঁচানোটাই কষ্ট হয়ে যাবে। ওর ব্লাড গ্রুপের সাথে মিলে এরকম কাউকে পাওয়া যাচ্ছে না। 1 ব্যাগ রক্ত পাওয়া গেছে, আরো 2 ব্যাগের প্রয়োজন। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তুই বল না, আমার মেয়েটা বাঁচবে তো? বোন, তোর ভাইয়া আছে তো, ভাইয়া সব ঠিক করে দেবে। আমি এক্ষুনি ব্লাড ব্যাংকের খোঁজ নিচ্ছি, যেখানে যেতে হয় আমি সব জায়গায় যাব। তারপর আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আব্বু তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে যেতেই ঈশানের মনে পড়ল ওর রক্তের গ্রুপটা আপুর সাথে ম্যাচ করে। ঈশান আর এক মুহূর্তও দেরি করলো না, কাউকে খুঁজতে লাগলো। এর মাঝেই ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসলে ঈশান ওনাকে বললেন, নার্স, আবার রক্তের গ্রুপের সাথে আপুর রক্তের গ্রুপ ম্যাচ করে। আপনি আমার থেকে রক্ত নিন, যত রক্ত লাগে নিন, তারপরও আমার আবুকে বাঁচানোর চাই। নার্স ভিতরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলো। একটু পর নার্স বাইরে এসে বলল, আপনি আমার সাথে ভেতরে আসুন, আপনাকে রক্ত দিতে হবে। ঈশান নার্সের সাথে ওটিতে ঢুকে গেল আর পাশের বেডে ওকে শুইয়ে দিয়ে রক্ত দিতে লাগলো। ঈশান গ্লাসের ভিতর দিয়ে অপর পাশে থাকা ঈশিকার মুখের দিকে তাকিয়ে রইল। এই কয়েকদিনে কি অবস্থা করেছে শরীরের!
পুরো মুখটা শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো। এত সুন্দর মিষ্টি মেয়েটাকে দেখতে আজকে একটুও মিষ্টি লাগছে না। খুব রাগ হচ্ছে ঈশানের এখন নিজের প্রতি। এই অবস্থা না হলে কষিয়ে মেয়েটার গালে কয়েকটা থাপ্পড় দিত। ঈশান শুধু আল্লাহকে ডাকছে যেন পাগলি মেয়েটা বেঁচে যায়, না হলে সবাই সবটা জেনে যাবে। 1 ঘন্টা পর ঈশানকে ছেড়ে দেওয়া হলে ঈশান বাইরে আসলো, মাথাটা ঘুরছে। আম্মু তাড়াহুড়ো করে গিয়ে ওকে একটা জায়গায় এনে বসিয়ে দিল। আব্বু রক্তের ম্যানেজ করতে পারেনি। আব্বু ফিরে আসতেই এরই মাঝে ফুপি এসে ঈশানের পাশে বসে পড়ল। ঈশান ফুপির দিকে তাকাতেই উনি কেঁদে কেঁদে বললেন, আব্বুরে, আমার মেয়েটাকে খুব বেশি অন্যায় করে ফেলেছি। তোকে ভালোবেসি, আমার মেয়েটাকে তুই কেন ভালোবাসিস না? তুই জানিস না আমার মেয়েটা কতটা জেদি? সব সময় যেটা চায় ওকে সেটাই দিতে হয়। আমার মেয়েটাকে ভালোবাসলে কেমন অন্যায় হতো বল? তুই আমার মেয়েটাকে কেন ভালোবাসতে পারলি না? তোকে ভালোবেসে আমার মেয়েটাকে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই ওকে এমন করে শাস্তি পেতে হচ্ছে। ঈশান ফুপির কথাতে মাথাটা নিচু করে ফেলল। আব্বু আম্মু অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। আর আম্মু বলতে লাগলো, আব্বু, তোমার ফুফি কি বলছে? তোমাদের মাঝে কি হয়েছিল আমাদের বলো। কি জন্য ঈশিকা এমন একটা পদক্ষেপ নিল? কি হয়েছিল আমাদের বলো। এবার ঈশান আর ঈশিকার করা পাগলামির কথাগুলো সবাইকে বলতে লাগলো। ঈশিকা ওকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর ঈশান ওকে বারবার ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে সবটাই বলল। ঈশান মাথা নিচু করে বসে আছে। এবার আব্বু এসে ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান আবারও বলতে শুরু করলো, আব্বু, আমি ভেবেছিলাম তোমরা রাগ করে আছো। যদি এরকম কিছু করি জানতে পারো তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে, তোমাদের সম্পর্কটা আরো খারাপ হবে। আমি ঈশিকা আব্বুকে এজন্যই ফিরিয়ে দিয়েছিলাম। আব্বু সবসময় আমাকে ভালোবাসে বলেছে, আর আমি বারবার আব্বুকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। আমি কি করে পারলাম এমন কাজটা করতে? একটাবার আমাদের অন্তত বলতে পারতে। সেটা না করে তুমি এরকম করে ওর সাথে রাগারাগি কেন করলে? মেয়েটা বড্ড জেদি। ছোটবেলা থেকে ওর জেদটাকে কেউ কন্ট্রোল করতে পারেনি। যখন যেটা চেয়েছে তখন সেটাই পেয়েছে। মেয়েটা কতটা ধৈর্য ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করেছে যে এতগুলো দিনেও এরকম কিচ্ছু করেনি। এখন তোমরা কি করতে বলো? এখন কি আমার মেয়েটা মরে যাবে? উল্টাপাল্টা কথা বলবে না নীলিমা। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কি করে থাকবো? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না ভাই। তোমার মেয়ের কিচ্ছু হবে না। ডক্টর বলেছে জ্ঞান ফিরে আসবে। ঈশান রক্ত দিয়েছে, সব ঠিক হয়ে যাবে। দেখো। ঈশানের নিজেকে হাজারো অপরাধী মনে হতে লাগলো। কি করে পারলো মেয়েটাকে কষ্ট দিতে, যাকে ভালোবাসার কথাটা একটা বার বলতেও পারেনি। ওকে এত ভালোবাসে। ঈশান প্রথম প্রথম ঈশি আপুকে ভালো না বাসলেও পরবর্তীতে ঈশিকার পাগলামির জন্য ওকে নিয়ে ভাবতে শুরু করেছিল। তখন থেকে মনের কোণে ঈশিকার জন্য কোনো একটা জায়গা তৈরি হয়েছে। ঈশান ভেবেছিল ওদের সম্পর্ক হলে দুই পরিবারের সম্পর্কটা আরও নষ্ট হবে। ঈশানের আব্বু আম্মুর সাথে সারাটা রাত বারান্দায় বসে রইল। চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। ঈশানের মাথাতে একটা প্রশ্ন 1000 বার ঘুরপাক খাচ্ছে, কি করে পারলো ওই মেয়েটাকে কষ্ট দিতে? মেয়েটা কি আদৌ ওকে কখনো ক্ষমা করবে? কথাগুলো ভেবেই বুকের ভিতরটা বারবার কেঁপে উঠছে। না জানি মেয়েটা ওর উপর কতটা রাগ করে আছে। হয়তো ঈশিকা ওকে কখনো ক্ষমা করবে না। খুব বেশি খারাপ লাগছে আজকে। বুকের ভিতর যন্ত্রণায় পুড়ে যাচ্ছে ঈশানের। ডক্টর তো বলেছে জ্ঞান ফিরে আসবে, তারপরও কেন এত বেশি কষ্ট হচ্ছে? ঈশান শান্ত হতে পারছে না। কিছুক্ষণ পাগলের মতো কান্নাকাটি করলো। আম্মু এসে ঈশানের পাশে বসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, আব্বু, কান্নাকাটি করছো কেন? ডক্টর তো বলেছে ঈশিকা ঠিক হয়ে যাবে, তারপরও এরকম কান্নাকাটি করছো কেন? এখন একটু শান্ত হও। আমার না খুব কষ্ট হচ্ছে আম্মু। আমি কি করে পারলাম ওকে কষ্ট দিতে? এত ভালোবাসার পরও আমি কিনা আপুকে একটু ভালোবাসতে পারলাম না। সবসময় ওকে ইগনোর করলাম।
আমি কিভাবে পাগলিটাকে এত বেশি কষ্ট দিলাম? বলো আম্মু, কেন এত কষ্ট দিলাম ওকে? ঈশানের কান্নাকাটি দেখে আম্মু ওকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দিল। ফুপা দূরে দাঁড়িয়ে আছে, আব্বুর সাথে কথা বলছিল। ঈশানের এরকম কান্নাকাটি দেখে ওরা কিছুটা এগিয়ে আসলো। ঈশানের কান্না দেখে আম্মু বলতে লাগলো, আব্বু, তাহলে কি ইশিকার মতো তুমি ওকে? ঈশান আবারও বাচ্চাদের মতো কেঁদে উঠল, আম্মুকে জড়িয়ে ধরল। ঈশান কোনো কথাই বলতে পারল না। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এত ভালোবাসিস তাহলে কেন মেয়েটাকে ইগনোর করলি? কেন এরকম জেদ করতে বাধ্য করলি? আমাদের বলতি, আমরা না মানলে বিয়েটা করে নিতি, তারপর ঠিক আমাদের সম্পর্কটা ভালো হয়ে যেত। শুধু শুধু মেয়েটাকে এরকম করে কষ্টের মধ্যে পড়তে হলো। পাগলামি করিস তোরা, আর কষ্ট পেতে হয় আমাদের। ঈশান আম্মুকে ছাড়িয়ে নিয়ে ফুপির সামনে হাঁটু গেড়ে বসে তারপর ফুপির পাগুলো যখনই জড়িয়ে ধরতে যাবে তখনই ফুপি ঈশানকে উঠিয়ে এক হাতে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, ফুপি, আমাকে শাস্তি দাও। আমি তোমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বেশি অন্যায় করেছি আপুর সাথে। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আমি অনেক বড় অন্যায় করেছি। এর জন্য আমাকে যতবারও কষ্ট দাও, তারপরও আপুকে উঠতে বলো না। ও বুপি, আপুকে উঠতে বলো, আমার সাথে একটু কথা বলতে বলো, আমার সাথে একটু কথা বলতে বলো না বুপি, একবার বলো। আপু এরকম করে নিজেকে কেন কষ্ট দিল? তোমার মেয়ে আমাকে কষ্ট দিতে পারতো, আমার সাথে আরো রাগ করে থাকতে পারতো, না হলে কয়েকটা থাপ্পড় দিতে পারতো, তারপরও কেন নিজেকে কষ্ট দিল? ও পুপি, বলো না, একটাবার আবুকে আমার সাথে কথা বলতে বলো। ও পুপি, বলো। ফুপি ঈশানের চোখের পানি মুছিয়ে দিয়ে এক হাতে ওকে জড়িয়ে ধরে আরেক হাতে মুখের পাশে রেখে বলতে লাগলো, এত ভালোবাসিস তাহলে বলিসনি কেন? শুধু শুধু আমার মেয়েটাকে এমন করে কষ্ট পেতে হলো। আমার মেয়েটাকে কষ্ট দিয়ে এখন নিজেও কষ্ট পাচ্ছিস। আগে বলিসনি কেন? তোরা দুজনকে ভালোবাসিস, আর তোরা আমাদের জন্যই দূরে সরে আছিস। ভয় পেয়ে গেছিলাম ফুপি, তাই বলতে পারিনি। আমি জানতাম না আপু নিজেকে সত্যি এমন করে কষ্ট দেবে। যদি জানতাম নিজের এত বড় ক্ষতি করে ফেলবে, তাহলে কখনই এমন কিছু হতে দিতাম না। আমার অনেক কষ্ট হচ্ছে বুবি। ও বুবি, তুমি আপুকে বলো না উঠে আসতে। আব্বু আম্মু ঈশানের কান্নাকাটি দেখে বুঝতে পারলো তাদের ছেলে ঈশিকাকে কতটা ভালোবাসে। আম্মু কিংবা ফুপি কেউ ঈশানের কান্না থামাতে পারছে না। আব্বু আর ফুপ্পা ঈশানের এরকম কর্মকাণ্ডে বুঝতে পারলো ঈশানের এমন কান্নাটা কিসের ইঙ্গিত দিচ্ছে। একটা ছেলে একটা মেয়ের জন্য তখনই কাঁদে যখন তাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। এত বেশি পাগলামি তখনই করে যখন তাকে হারানোর ভয় থাকে। সারাটা দিন আর ঈশিকার জ্ঞান ফিরল না। জ্ঞান ফিরল গিয়ে পরদিন সকালে। জ্ঞান ফিরতেই যখন নিজেকে হসপিটালে দেখতে পেল তখন খুব রাগ হচ্ছিল। ঈশিকা হাতটা যেমন করে কেটেছিল তাতে মরে যাওয়াটার কথা ছিল, তাহলে হসপিটালে কি আনলো ওকে? এরই মাঝে নার্স এসে দেখলো রোগী চোখ মেলে তাকিয়ে আছে। তখন সে তাড়াহুড়ো করে বাইরে আসলো আর বলতে আরম্ভ করলো, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে ঈশিকার আব্বু আম্মু দৌড়ে কেবিনে গেল। অন্যদিকে ঈশান চোখজোড়া বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আব্বু ওর কাঁধের উপর হাত রাখতেই ঈশান আব্বুর হাতের উপর হাত রেখে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে ডক্টর কেবিনে ঢুকলো। ঈশিকার আব্বু আম্মু ওর সাথে কথা বলার চেষ্টা করলেও ও চুপ করে আছে। দেখুন আরব সাহেব, এখনই আপনারা মেয়ের সাথে জোরাজোরি করবেন না কথা বলার জন্য। অন্তত একটু সময় তো দিন। উনি এখনও শকটা কাটিয়ে উঠতে পারেনি। একটু সময় দিন, তারপর দেখবেন উনি নিজে থেকেই কথা বলবে সবার সাথে। আপনারা একটু সরুন, আমাকে চেক করতে দিন। ডক্টরের কথাতে ঈশিকার আম্মু সরে গেল। ডক্টর ঈশিকাকে বেশ ভালো করে পরীক্ষা করে দেখলো। সব কিছু স্বাভাবিক আছে। সব কিছু দেখে ডক্টর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আপনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। জানেন আপনার জন্য কালকে পুরো 3 ব্যাগ রক্ত লেগেছে। শরীরে একটুও রক্ত আর বাকি ছিল না। আর কিছুক্ষণ বাদে আপনাকে হসপিটালে আনলেই আপনাকে বাঁচানোটাই কষ্ট হয়ে যেত। ডক্টরের এরকম কথা শুনে ইদিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
আমি আমি তো মরে যেতেই চেয়েছিলাম। কেন কেন বাঁচালেন আমাকে জোর করে? আমি কি আপনাদের বলেছিলাম আমাকে বাঁচাতে? কি সব বলছিস মামনি এসব? তুই আমাদের একমাত্র মেয়ে, তোর কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে থাকবো বল? কেন এরকম কথা বলছিস মামনি? ঈশিকা এবার নাক টানতে আরম্ভ করলো। আব্বু ওর পাশে বসে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশিকা আব্বুকে জড়িয়ে ধরে চোখজোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার সব কিছু এলোমেলো লাগছে। আমি আমি ওকে বোঝাতেই পারলাম না, আর না ওর ভালোবাসাটা পেলাম। তোমরা তোমরা শুধু শুধু আমাকে বাঁচিয়েছো। আমাকে কেন মরে যেতে দিলে না? আমি আমি মরে গেলে হয়তো বা সবটা ঠিক হয়ে যেত। তোমরা ওর মামা মামির উপরে রাগ করে থাকতে না? মামুনি, সবার রাগ অভিমান কমে গেছে, কিন্তু তুমি এরকম পাগলামি কেন করলে? তুমি একবার আমাদের বলতে পারতে, ঈশিকা, তুমি আমাদের একমাত্র মেয়ে। তোমার কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচতাম? একটিবার আমাদের কথা চিন্তা করলে না? নিজের ভালোবাসাটা বড় হয়ে গেল, আর আমরা তোকে এতগুলো বছর ধরে মানুষ করলাম, ভালোবাসা দিয়ে আসলাম, সে ভালোবাসাটা তোমার কাছে এক মুহূর্তের জন্য তুচ্ছ হয়ে গেল। ঈশিকা ফুপিয়ে কেঁদে উঠল। আব্বুকে আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে আবারও বলল, সরি বাবা, সরি। আমি বুঝতে পারিনি এরকম কিছু করে ফেলবো। আমার আমার মাথাটা কাজ করছিল না, করতে পারলাম না। বারবার ওকে বললাম, তখন আমাকে ইগনোর করে গেল। ভালোবাসা আমার অন্যায় হয়েছে, তার জন্য শুধু শুধু কষ্ট পেয়েছি। আমি আমি আর কোনো পাগলামি করবো না। কেবিনের বাইরে দাঁড়িয়ে ঈশান কথাগুলো শুনছিল আর মাথা নিচু করে চোখে জল ফেলছিল। ঈশান কি করে যাবে এই মেয়েটার সামনে? এমন কষ্ট দেওয়ার পর ঈশিকা আপুর সামনে যাওয়ার মতো মুখটাও নেই। আম্মু আব্বু এসে ঈশানের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরই মাঝে ঈশিকার আম্মু আব্বু বেরিয়ে এসে ঈশানের আব্বু আম্মুকে বলল, তোমরা গিয়ে ঈশিকার সাথে একটু দেখা করে আসো, দেখো মেয়েটা কথা বলে কিনা। মেয়েটা আমার খুব কান্নাকাটি করছে, কি করে ওকে বোঝাবো সেটা বুঝতে পারছি না। ঈশানের আব্বু আম্মু কেবিনে ঢুকে গেল। আম্মু এসে ঈশিকার পাশে বসলো। তারপর ওর মুখে হাত রাখতেই ঈশিকা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। আম্মুকে বলল, মামনি, আমাদের বলা যেত না তুই আমার ছেলেকে ভালোবাসিস? আমরা কি বারণ করতাম বল? আমাদের না বলে ওর সাথে তুই এসব কথা বলতে গেছিস কেন? তুই জানিস না আমার ছেলেটা শুধু হাতে পায়ে বড় হয়েছে, মাথায় কোনো বুদ্ধি নেই। ঈশিকা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তখন মামা ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, এত কান্নাকাটি করতে হবে না মামনি, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা সবাই সবটা ভুলে গেছি। তোর এরকম একটা পরিস্থিতিতে আর কি করে রাগ করে থাকি বল? আপুর একমাত্র মেয়ে তুই, আমার একমাত্র ভাগ্নি। কি করে তোর উপর এরকম অন্যায় করি আমরা? একটাবার তুই আমার সাথে কথা বললেও তো পারতি। আমার কাছে এত কিছু আবদার করতে পারিস, তার ছেলেটাকে ভালোবাসিস, আর সেটা একবারও বলতে পারিস না? না মামা, আমি কাউকে ভালোবাসি না, আর আমাকেও কেউ ভালোবাসে না। ভুল করে এরকম একটা কাজ করেছি, তোমরা ভুল বুঝছো। আমি এমনি এমনিতেই এরকম। থাক, আর কিছু লুকাতে হবে না। আমরা খুব ভালো করে জানি তুমি এমনটা কেন করেছিলে। রাগের মাথায় এসব বলে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। খামাকা শুধু শুধু নিজেকে কষ্ট দিও না। দেখো মামনি, রাগ অভিমান ভালোবাসার মধ্যে হতেই পারে। তুমি জানো কাল সারা রাত আমার ছেলেটা কান্না করেছে, আর তোমার আম্মুর পায়ে পর্যন্ত পড়ে ঈশান কান্নাকাটি করেছে। বারবার বলেছে যেন তুমি একটা বার উঠে ওর সাথে কথা বলো। ছেলেটা তোমাকে কত ভালোবাসে তুমি হয়তো সেটা জানতেও পারোনি মামনি। সব মিথ্যে নাটক করছে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। এটা আমি খুব ভালো করেই জানি। তোমার ছেলে ওর ফ্রেন্ডকে ভালোবাসে, আমাকে নয়। আমিও চাই না ওর সাথে জোর জবরদস্তি করতে। আমি আমি ভুল করেছি, চিন্তা না করেই নিজেকে কষ্ট দিতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু এখন থেকে আর তেমন কিছু করব না। আমি খুব ভালো হয়ে যাবো, দেখো। কিন্তু সব কিছু বলতে আমার একটু কষ্ট হবে,
তারপর আমি সবকিছু সহ্য করে নেব। ইশিকার এমন দ্বারা কথাতে ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠল। ইশিকা প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করেও যখন ইশিকাকে বোঝাতে পারল না, তখন আম্মুকে ভিতরে রেখে আব্বু বেরিয়ে আসলো। বুঝতে পারলো এই মেয়ের রাগটা অন্য কেউ আর ভাঙাতে পারবে না। এবার আব্বু এসে একবার ফুপির দিকে তাকিয়ে তারপর ঈশানকে বলল, যদি ইচ্ছা থাকে যাও গিয়ে একবার দেখা করে আসো। যদি তোমার ফুপা ফুপি এত কিছুর পরেও তোমাকে পারমিশন দেয়। ঈশান ফুপির দিকে তাকাতেই ফুপি ওকে ভিতরে যেতে বলল। ঈশান তাড়াহুড়ো করে ভিতরে আসলো। ইশিকা হুটহাট করে দরজার দিকে তাকালো। তারপর ঈশানকে দেখে কিছুক্ষণ চুপচাপ ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ইশিকার কোনো কথা বলার শক্তি কিংবা কোনো অনুভূতি ওর মাঝে নেই। ও যেন জ্ঞানশূন্য আর অনুভূতিহীন হয়ে পড়েছে। ইশিকা তাকিয়ে রইল আগের মতোই। ঈশান এসে ওর থেকে কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়াতেই এবার ইশিকার মনে পড়ে গেল ওর সাথে আজকে কতগুলো বছর পরে ঈশান মিসবিহেভ করে এসেছে। প্রত্যেকবার যখন ওকে ভালোবাসি কথাগুলো বলতে চেয়েছে ততবারই ঈশান ওকে ফিরিয়ে দিয়েছে। কথাগুলো মনে পড়তেই ইশিকা চোখ জোড়া মুছে নিল আর বলতে আরম্ভ করলো, কেন এসেছিস এখানে? দেখতে এসেছিস আমি মরে গেছি কিনা? এখনো মরিনি, তবে চিন্তা করিস না, তোর সাথে আজকে থেকে আর এসব পাগলামি করবো না। আমি ভুল করেছি, সেটা ঠিক শুধরে নেব। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা। আমি তোকে চোখের সামনে দেখতে চাই না, আমার সহ্য হচ্ছে না তোকে। মামি, তোমার ছেলেকে বেরিয়ে যেতে বলো, ওর মুখটা দেখার ইচ্ছেটাও আমার নেই, যেতে বলো ওকে এখান থেকে। আপু, আমার কথা শোনো, আমি ভুলে এরকম একটা কাজ করে ফেলেছি। আমি জানতাম না তুমি এত বেশি কষ্ট পাবে, তাহলে কি এমনটা করতাম বলো? প্লিজ তুমি রাগ করে থেকো না, আমার সাথে একটু কথা বলো। না, কখনোই না, তোর সাথে আমি কখনোই কথা বলবো না। তোর মতো অহংকারী আর রাগী ছেলের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। আমি ভুলে গেছি আমার কোনো মামাতো ভাই ছিল, যাকে আমি একটা সময় ভালোবেসেছিলাম, যার জন্য আমার আমার অনুভূতি উজাড় করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বুঝেনি। মামি, এখনই তোমার ছেলেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো। ওকে আমার সহ্য হচ্ছে না, ওর জন্যই এত কিছু হয়েছে। আব্বু আম্মুকে আমি কষ্ট দিয়েছি ওর জন্য। আমার কথাটা তো শুনবে। তুমি জানো তোমার এরকম একটা কাজে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি কি করে এরকম একটা কাজ করে সবাইকে কষ্টের মধ্যে ফেললে বলো? তাতে তোর কি সমস্যা? আমি তোর কেউ না, বেরিয়ে যাই এখান থেকে। মামি, আমি বলছি তোমার ছেলেকে বেরিয়ে যেতে বলো, না হলে কি আমি কি করবো আমি নিজেও জানি না। ঈশান আর কিছু বলতে যাবে তার আগেই ইশিকা হাতের কাছে যা পেল ওর দিকে ছুঁড়ে মারল। ইশিকার বেডের পাশে একটা ট্রেতে সিজার ছিল। ইশিকা পুরো ট্রেটাই ছুঁড়ে মারতেই সিজারটা গিয়ে ঈশানের হাতে গিয়ে লাগলো। ধারালো সিজারটা হাতে লাগার সাথে সাথেই ঈশানের হাতটা কেটে গেল। হাতটা চেপে ধরে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের হাতে রক্ত দেখেই আম্মু তাড়াহুড়ো করে উঠে এসে ওর হাতটা ধরল। ইশিকা ঈশানের দিকে তাকিয়ে রইল চুপচাপ। রাগের মাথায় কি একটা কাজ করে ফেলল সে। ইশিকা ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। এরই মাঝে ফুপি তাড়াহুড়ো করে কেবিনে ঢুকে ইশিকার কাছে এসে বলতে লাগলো, ইশিকা, কি পাগলামি শুরু করেছিস? ছেলেটাকে কালকে থেকে কষ্ট পেয়ে যাচ্ছে তোর জন্য। জানিস কত কান্নাকাটি করেছে? বারবার বলছিল ও ভুল করেছে। আমরা ওর উপর রাগ করি নেই, আমরা সবাই রাজি আছি তোদের সম্পর্কে। আর তুই কিনা রাগ করে ছেলেটার সাথে এরকম বিহেভ করলি। রাগের মাথায় ওর গা থেকে আবারও রক্ত ছড়ালি। আম্মুর কথাতে ইশিকা কিছুক্ষণ অবাক চোখে আম্মুর দিকে তাকিয়ে রইল। তখন আম্মু আবারও বলল, গতকালকে ছেলেটা তোকে 2 ব্যাগ রক্ত দিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সারা রাত কান্নাকাটি করেছে, কেউ ওর কান্না থামাতে পারেনি। ও শুধু তোকে ভালোবাসে, আর তোর সাথে এত বড় অন্যায় করেছে বলে পাগলামিটা করেছে। আর তুই আবারও ওর রক্ত ঝরালি। আসলে তুই বড্ড জেদি। তুই নিজেই ওর ভালোবাসাটা বোঝার চেষ্টা করিসনি। ও তোকে এত কাছ থেকে ভালোবেসেছে, তুই সেটা বুঝতেও পারিসনি। শুধু আমাদের জন্য তোকে দূরে সরিয়ে দিয়েছে, আর তুই কিনা ওকে এমন করে আঘাত করলি।
ঈশান ফুপির দিকে অসহায়ভাবে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলতে আরম্ভ করলো। প্লিজ পুপি, আবুকে বকাবকি করো না। আবু রেগে আছে, রাগ কমে গেলে ঠিকই আবার আমার সাথে কথা বলবে। তার জন্য এরকম বকাবকি করার কিছুই নেই। রাগের মাথায় মানুষ কত কিছুই তো করে। কালকে আমার উপর রাগ করে আপু নিজেকে এত বড় একটা সাজিয়ে দিল। এখন আর বকাঝকা করো না, আমি চলে যাচ্ছি। আমি চলে গেলে যদি আপু খারাপ লাগাটা কমে তাহলে আমি চলে যাচ্ছি। আমি কষ্টে পেলে যদি আপুর রাগ কিছুটা কমে তাহলে সেটাই হোক, আমি আর আপুর সামনে আসবো না। আম্মু ঈশানকে নিয়ে বেরিয়ে গেল, আর ঈশিকা ফ্যালফ্যাল করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফুপি এবার ঈশিকার উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। ভালোবাসার মানুষের উপর রাগ এতটা করতে নেই যার জন্য নিজের আর সেই মানুষটার ক্ষতি হয়। ছেলেটা তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, ওর কান্নায় সেটা বারবার প্রমাণ করে দিয়েছে। কালকে যদি তুমি ওর কান্নাটা একবার দেখতে তাহলে কখনোই এরকম একটা কাজ করতে না। সবটা না জেনেই তুমি এমন করে আবার ওকে কষ্ট দিয়ে ফেললে। ঈশিকা চুপচাপ মাথা নিচু করে রইল। এরই মাঝে ডক্টর এসে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে যেতে নিলেই ঈশিকা বিড়বিড় করে ঈশানের নামটাই বলতে লাগলো। ঈশিকার আম্মু বুঝতে পারলো মেয়ে রাগ করে থাকলেও এখনও ওই ছেলেটাকে নিয়েই ভাবছে, আর রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছে। ঈশানকে অন্য একটা কেবিনে নিয়ে নার্স ওর হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ঈশানের চোখ থেকে পানি পড়ছে, বারবার অন্য হাত দিয়ে চোখ মুছে আম্মু ওকে ধরে রেখেছে, বারবার বলছে, আব্বু কান্নাকাটি করিস না, মেয়েটা একটু রেগে আছে তার জন্য এরকম করে ফেলেছে। ও কি জানতো নাকি তোর হাতটা কেটে যাবে? আর যদি জানতো তাহলে কি এরকম করতো বল? আমার এই আঘাতে একটু লাগেনি আম্মু। কালকে যখন আপু এমন একটা কাজ করেছিল আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। যদি আপুর কিছু হয়ে যেত আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। অন্যদিকে ফুপি কেবিন থেকে বেরিয়ে আসলো, তারপর ঈশানের কেবিনের সামনে দাঁড়িয়ে ওর কান্নাকাটি দেখতে লাগলো। ফুপা আর আব্বু কিছু একটা নিয়ে কথা বলছে। ঈশানের হাতটা ব্যান্ডেজ করা হয়ে গেলে নার্স ওকে রেস্ট নিতে বলল। আম্মু জোর করে ঈশানকে শুইয়ে দিল। শুয়ে থাকলেও ভালো লাগছে না। ঈশান ভাবলো হসপিটালে আর থাকবে না, আপু কিনা ওর মুখটাও দেখতে চায় না। কথাগুলো ভেবেই চোখ দিয়ে আবারও পানি পড়ল তার। এ যেন প্রকৃতির সেই প্রতিশোধ, যে প্রতিশোধটা ওর থেকে প্রকৃতি নেওয়ার ছিল। এতদিন যাবৎ ঈশান ঈশিকাকে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কান্না করিয়েছে। ঈশান ওকে যতবার ইগনোর করেছে ততবারই ঈশিকা কান্না করেছে। ঈশিকা প্রত্যেক দিন কান্না করে ঈশানকে নিয়ে ওর নিজের অনুভূতি প্রকাশ করেছে। যতবার প্রকাশ করেছে ততবারই যেন ঈশান ওকে দূরে ঠেলে দিয়েছে। আজকে প্রকৃতি তারই প্রতিশোধ নিচ্ছে ভেবে ঈশান একটু হাসলো। দুর্বল লাগছে খুব, হসপিটালে থাকতে ইচ্ছে করছে না। ঈশিকা আপু নাকি ওর সাথে আর কথাই বলতে চায় না। কথাগুলো ভেবেই ঈশান উঠতে নিলে আম্মু বলতে আরম্ভ করলো। কি সমস্যা? আবার উঠতেছো কেন? কি লাগবে আমাকে বলো। আম্মু আমি বাসায় চলে যাব, ভালো লাগছে না আমার এখানে। বাসায় গেলে হয়তো বা কিছুটা ভালো লাগবে। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, ভেতরে কেমন যেন লাগছে। আমি এখান থেকে চলে যাব। কি পাগলামি শুরু করলে? তুমিও পাগল হয়ে গেলে? যার জন্য এরকম পাগলামি শুরু করে দিয়েছো সে রাগের মাথায় এরকম কথা বলে ফেলেছে, তার জন্য কি তুমিও রাগ করে এখান থেকে চলে যাবে? আর চলে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না আম্মু, আমি এখানে আর এমনিতে থাকবো না। আপু রাগ করেই বলুক আর যেমন করেই বলুক, আমি সামনে থাকলে আপু আরো বেশি রেগে যাবে। তাই আমি এখান থেকে চলে যাই। আমাকে আবারও দেখলে রেগে যাবে, তাই রাগটা কমলে আপু আমাকে ডাকলে আমি আসব। আমি কারোর ওপর রাগ করে নিই আম্মু, আমার জন্যই তো এত কিছু হয়েছে। আর আমি যদি এখানে থাকি তাহলে আপু আমাকে সহ্য করতে পারবে না। আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বাইরে বেরিয়ে গেল। আব্বুকে কথাগুলো বলতেই আব্বু ডক্টরের সাথে কথা বলে, তারপর ঈশানকে নিয়ে বাসায় চলে গেল। আম্মু ঈশানকে নিয়ে বাসায় চলে যাবার সময় বলে গেল ওরা আবারও আসবে। আম্মু বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিল। ঈশান রুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। আম্মু রান্না শেষে ঈশানকে খাইয়ে দিয়ে আবারও হসপিটালে চলে গেল।
হসপিটালে এসে সবাইকে খাওয়ালো। ইশিকা প্রথমে খেতে না চাইলেও পরবর্তীতে জোর করেই খাওয়ালো। ইশিকা আর চোখে বারবার এদিকে ওদিকে ঈশানকে খুঁজতে লাগলো, কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ছেলেটাকে আর দেখা গেল না। ঈশানকে একটাবারও দেখতে না পেয়ে ইশিকার মনটা খারাপ হয়ে গেল। তখন রাগ করে ছেলেটার হাতের ওরকম একটা আঘাত করে ফেললো, আর এখন কিনা তাকে এত বেশি মিস করছে। রাগের মাথায় ভালোবাসার মানুষটাকে আঘাত করেছে। কথাগুলো ভেবেই বুকের ভিতরটা মুচড়ে উঠল ইশিকার। আব্বু কেবিনে ঢুকলো, ইশিকাকে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে এরকম করে? আমার মামনিটা মন খারাপ করে আছে কেন? আমার মামনি এরকম মন খারাপ করে থাকলে আমার কেমন লাগে তুমি জানো না? বুকের ভেতরটা ধক করে উঠে। এই বুঝি কিছু একটা হলো। ইশিকা আধশোয়া হয়ে শুয়ে পড়ল আর আমতা আমতা করে বলতে লাগলো, না আসলে এমনিতেই। আব্বু এবার ইশিকার গালে মুখে হাত দিয়ে বলতে আরম্ভ করলো। ইশিকা আব্বুর একটা হাত ধরে বলতে লাগলো, না আপু, সব ঠিক আছে। এমনিতেই আসলে ভাবছিলাম তখন ওরকম করেই ঈশানের মিসবিহেভ করাটা ঠিক হয়নি। এর রাগের মাথায় তখন হাতের কাছে যা পেয়েছি তাই ছুঁড়ে মেরেছি। বুঝতে পারিনি রাগের মাথায় সিজে ছুঁড়ে মেরেছি। আপু তারপর থেকে ওকে আর হাসপাতালেও দেখছি না যে। ইশিকার মনটা খারাপ হয়ে গেল। ও চোখ জোড়া বন্ধ করে নিল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এরই মাঝে ইশিকার আম্মু এসে বলতে আরম্ভ করলো, তখন বারবার বললাম রাগ অভিমান হয়েছে সেটা ভাঙানো যেত। একটু রাগ করে কথা না বলতে ঈশান তোমার রাগ ভাঙিয়ে নিত, কিন্তু রাগের মাথায় এরকম একটা কাজ করলে তুমি এখন নিজেও কষ্ট পাচ্ছ। আমি কি জানতাম নাকি ওরকম করে লেগে যাবে? আমি ইচ্ছে করে ওরকম করেছি নাকি? ও কি আমাকে কম কষ্ট দিয়েছে? একদম একদম ঠিক হয়েছে। ও ও কষ্ট পেয়েছে, ভালো হয়েছে। ও আমাকে কম কাটায়নি। ও ও আরো কষ্ট পাক। একবার শুধু বিয়েটা হতে দাও, তারপর দেখো। ইশিকা আম্মু আব্বুর সামনে মুখ ফসকে বিয়ের কথা বলে ফেলতেই আব্বু চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। হুঠাৎ কি বলে ফেললো বুঝতে পেরে ইশিকার জিহ্বায় কামড় দিয়ে মুখটা দুই হাতে ঢেকে নিল। তখন আম্মু মুচকি হেসে বলতে আরম্ভ করলো, তার মানে আমার মেয়েটা বিয়ের বয়স হয়ে গেছে, তাই তো আমার মেয়েটা আর বাবার বাড়িতে থাকতে চাইছে না। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তার মনটা একদম উতলা হয়ে উঠেছে। আম্মু ইশিকার মুখের উপর থেকে হাত জোড়া সরাতেই ইশিকা লজ্জায় আম্মুকে জড়িয়ে ধরল। এরই মাঝে ঈশানের আম্মু কেবিনে ঢুকলো আর বলতে আরম্ভ করলো, নীলাম আপু, তুমি কার কথা বলছো আর কিসের কথা বলছো? এবার ফুপ্পি ঈশানের আব্বুর কথা জিজ্ঞেস করতেই আম্মু বলল একটু পর আসবে। তখন ফুপ্পা বলতে আরম্ভ করলো, ভাবছিলাম যে ছেলে মেয়ে যেহেতু একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তাই এসব আর বেশি দূর না গড়তে দেওয়াই ভালো। তার আগেই ওদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়া উচিত আমাদের। তারপর আমার মেয়ে তো এখন নিজের মুখে ফুটে আপনাদের বাড়ির বউ হওয়ার কথা বলেই ফেলেছে। আপনার ছেলেকে নাকি আমার মেয়ে অনেক শিক্ষা দেওয়ার আছে। ওরা না হয় ওদের মাঝে ঝামেলাটা মিটিয়ে নেবে, আমরা আমাদের ঝামেলাটা মিটিয়ে ফেলি। তাই ভাবছিলাম ভাইয়া আসলে ওনার সাথে এই বিষয়ে কথা বলতাম আর কি। নাম নিতে নিতেই বান্দা হাজির হয়ে গেছে। বলে ফেলো, কি কথা বলতে চাও ভাই? এবার ঈশানের ফুপা গিয়ে আব্বুর সাথে বিয়ের কথা বলতেই আব্বু তাকে এক হাতে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, আপত্তি থাকার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আপত্তি করে কি হবে? ইশিকা তো আমাদেরই মেয়ে, পরিবারের মেয়ে, আমাদের পরিবারেই থাকবে। তাহলে আর আপত্তি করার কি আছে? তোমরা কি আমাদের পর কেউ নাকি? উল্টো এতে আমাদের সম্পর্কটা আরও মজবুত হবে। ইশিকা যেন লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। ও চোখ জোড়া বন্ধ করে নিয়েছে সেই অনেক আগে থেকেই। এবার ফুপ্পি ইশিকাকে ছেড়ে দিতেই আম্মু ওর মুখে দুই পাশে হাত রাখলো। ইশিকার লজ্জায় কারোর দিকে তাকাতে পারছে না। আম্মু বলতেই ইশিকা আলতো করে চোখ জোড়া খুলে তাকাতেই আম্মু ওর মুখের দুপাশে হাত রেখে বলতে আরম্ভ করলো, বউ হবি তো আমার ছেলের?
আর রাগ করে থাকবি না তো আমার ছেলেটার উপর? খুব কষ্ট পাচ্ছে ছেলেটা, তোকে এতদিন কষ্ট দিয়ে এই 2 দিনে ও অনেক কষ্ট পেয়েছে। ঈশান বলেছে তুই নিজে থেকে ডাকলে ও আসবে। না, আমি ওকে ডাকবো না। ও আসলে আসবে, না আসলে না আসবে। আমারও তো ইচ্ছে নেই ওর রাগটা ভাঙার। আমি রাগ করে আছি কোথায়? ও আমার রাগটা ভাঙাবে সেটা না করে ও রাগ করে বসে আছে, থাকুক না। ঈশিকা জেদ করে বসে রইল ঈশানকে কিছুতেই ডাকবে না। রাত হয়ে যাওয়ায় আরই ডাকলো না। পরদিন সকালে ঈশিকার নাম্বার থেকে ঈশানের নাম্বারে কল আসতেই রিসিভ করে কানে দিল। উপাস থেকে কোনো কথা বলছিল না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এবার ঈশান বলতে লাগলো, আপু ঠিক আছো তুমি? তোমার খারাপ লাগছে? আমাকে বলো, আমি এক্ষুনি আসি। প্লিজ একটু কথা বলো। আবার কি করছো বলো আমাকে, প্লিজ কথা বলো। ঈশিকা তবুও কোনো কথা বলল না। ঈশানের বুকের ভিতরটা ধপ করে উঠল। ঈশান কলটা কেটে দিয়ে আম্মুকে কল দিল। আম্মুও ফোনটা রিসিভ করলো না। ঈশান আব্বুকে কল করলো। আব্বু বলল বাইরে আছে, তেমন কিছু জানে না। ঈশান আর এক মুহূর্তও দেরি করলো না, বাইক নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। তারপর হসপিটালের সামনে এসে বাইকটা ফেলে দিয়ে দৌড়ে ঈশান ঈশিকার কেবিনে চলে আসলো। ঈশিকা 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে। ঈশান গিয়ে ঈশিকার পাশে বসে বলতে আরম্ভ করলো, আপু কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? এই কথা বলছো না কেন? কি হয়েছে আপু, বলো না প্লিজ। কিছু হয়নি, কিন্তু এখন হবে, আর তোমাদের দুজনেরই হবে। ফুপার কথাতে ঈশান অবাক চোখে তাকিয়ে রইল ওনার দিকে। এরই মাঝে আব্বুও কেবিনে ঢুকে ঈশানকে দেখে বলতে আরম্ভ করলো, ভাবলাম রোহা গরম আছে, তাই গরম থাকতে থাকতেই হাতুড়িটা মেরে দিই। তোমাদের বিয়ের কথা বলেছি আমরা, আর আজকে এই মুহূর্তে তোমাদের দুজনের বিয়ে, তাই কাজে নিয়ে আসলাম। ঈশান একবার আব্বু আম্মুর দিকে তাকিয়ে তারপর ঈশিকার মুখের দিকে তাকাতেই খেয়াল করলো ঈশিকা লজ্জায় মুখটা লাল করে মাথা নিচু করে বসে আছে। ঈশান ঈশিকার উদ্দেশ্যে বলল, কিন্তু ইচিকা আপু তো আমার উপর রাগ করে আছে, বিয়ে করতে রাজি হবে। আমাকে তো চোখের সামনে আসতে বারণ করেছে। আপুর কোনো রেসপন্স পাচ্ছি না তাই। ঈশিকা রাগী চোখে ঈশানের দিকে তাকাতেই ও একটা শুকনো ঢোক গিলল। ঈশিকার রাগের কারণ বুঝতে পেরে ঈশান বলল, ওকে ওকে ঠিক আছে, আমি বিয়েটা এখনই করে নিচ্ছি। কাজী সাহেব, বুঝে গেছি, আমি কাগজপত্র রেডি করে ফেলেছি, নিন আপনারা সাইন করে দিন। ঈশান আর ঈশিকা দুজনেই সাইন করে দিল। তারপর দুজনেই দিন কবুল বলে বিবাহ বন্ধনে বাধা পড়ে গেল। ওদের বিয়েটা হয়ে যেতে এবার আব্বু আম্মু সবাইকে ইশারা করলো বাইরে বেরিয়ে যেতে, আর সবাই বাইরে বেরিয়ে গেল। তারপর আব্বু দরজাটা টেনে দিতেই ঈশান ঈশিকার সামনে বসে পড়ল। ঈশানের এখনও নিজের ভিতর গিল্টি ফিল হচ্ছে। ঈশিকা ওর দিকে একবারও তাকায়নি এখনো অবধি। এবার ঈশান নিজেই বলতে আরম্ভ করলো, কি হলো, কথা বলবে না আমার সাথে? এখন তো তোমার বর হয়ে গেছি। বরের উপর কেউ রাগ করে থাকে? বেশি বেশি রাগ ভালো না। রাগ করে নিজেকে কষ্ট দিলে। জানো তোমার এরকম একটা কাজে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো? কি হতো? মরে যেতাম, তুই বেঁচে যেতি। এখন তো সারা জীবন আমার অসহ্য ভালোবাসাটা সহ্য করতে হবে। ডিস্টার্ব করে যাব সারা জীবন তোকে। আমার মতো একটা বুড়ি মেয়েকে তোর বয়ে বেড়াতে হবে। সবাই বলবে একটা মহিলাকে বিয়ে করেছে একটা পিচ্ছি ছেলে। তখন কি করে সহ্য করবি সবটা? ফালতু কথা রাখো। আর একবার এই মরার কথা বললে না, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। ঈশিকা কেমন অসহায় চোখে ঈশানের দিকে তাকিয়েই বাচ্চাদের মতো কেঁদে উঠল। নাক টেনে টেনে বলতে আরম্ভ করলো, হ্যাঁ, মেরে ফেল, আমি মরেই যেতে চাই। তোকে ভালোবেসে আমি তো কবেই মরে গেছি। কাল সত্যি সত্যিই মরে যেতাম, তাহলেই ভালো হতো। তুই আর আমাকে এত অবহেলা করতে পারতি না। আজকে সবাই বললো বলেই তুই আমাকে বিয়ে করে নিলি। তুই তুই আমাকে একটুও ভালোবাসিস না, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোকে সারা জীবন একতরফাভাবেই ভালোবেসে গেলাম। কে বলেছে ভালোবাসি না? কত ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আর কতটা বেশি ভালোবাসি সেটা তোমার এরকম অসুস্থতা হওয়ার পর বুঝতে পেরেছি। তুমি এরকম একটা কাণ্ড না ঘটালে আমি বুঝতেই পারতাম না তুমি আমার মনের কতটা জায়গা জুড়ে আছো। তাহলে মরে গেলেই হয়তো বা আরো বুঝতে পারতি আমাকে ছাড়া তুই থাকতে পারবি কিনা, তাই না?
ঈশান ইশিকার হাত ধরে নিজের দিকে ঘোরালো। তারপর ইশিকার মুখের উপর আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে বলতে আরম্ভ করলো। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বললে কিন্তু এবার সত্যি গলা টিপে মেরে ফেলবো। ইশিকা নাক টেনে টেনে বলল, তাহলে তাহলে ভালোবাসিস একটাবার? এখন পর্যন্ত বললি না। 2 দিন ধরে আমি সুস্থ হয়েছি, একটাবারও আমার সামনে এসে বললি না তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে যতটা ভালোবাসি তুই তার থেকে বেশি ভালোবাসিস। আমাকে একটাবারও কেন বলিসনি? বাসি তো, অনেক বেশি ভালোবাসি। আমার সিনিয়র ফুফাতো বোনটাকে নিজে থেকেও বেশি ভালোবাসি। আর কখনো যে এত বেশি ভালোবেসে ফেলেছি বুঝিনি। সেদিন তুমি এরকম একটা কাজ করেছিলে, জানো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি হারিয়ে গেলে আমিও। ঈশান কথাটা শেষ করতে পারল না। তার আগে ইশিকা ওর বুকে আছড়ে পড়ল। 2 হাতে শক্ত ঈশানের শার্টের কলারটা খামচে ধরল। ঈশানও পাগলিটাকে আগলে নিল। ইশিকার গরম নিঃশ্বাস ঈশানের বুকে পড়ছে। ইশিকা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ঈশান ওর মাথাটা বুকের সাথে চেপে ধরল। তারপর চুলের ভাঁজে একটা চুমু দিয়ে একটু মুচকি হাসলো আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপু দেখো, আর কখনো এরকম ভুল হবে না। ভুল করে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। পরিবারের জন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আবার সেই পরিবারের কারণেই তোমাকে কাছে পেয়েছি। এখন থেকে আর কোথাও যেতে দেব না। সব সময় আমার বুকের মধ্যেই রেখে দেব। অনেক বেশি ভালোবাসবো। দেখো, তুমি যতবার ভালোবাসার কথা বলেছো, আমি রোজ তোমাকে তার থেকে বেশি ভালোবাসার কথা বলবো। দেখো। ইশিকা কেঁদে কেঁদে ঈশানের শার্টটা ভিজিয়ে দিচ্ছে। নাকের জলে চোখের জলে একদম একাকার করে ফেলছে। আধা ঘন্টা পর ইশিকা ঈশানের বুকেই ঘুমিয়ে পড়ল। ঈশান বুঝতে পেরে অবাক হয়ে গেল। মেয়েটা ওর বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। কেউ যে এভাবে ঘুমিয়ে পড়ে সেটা ঈশানের জানা ছিল না। এরই মাঝে ডক্টর এসে কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে আরম্ভ করলো, হিস। ঘুমিয়েছে। হ্যাঁ প্লিজ ডক্টর, এখানে আর কোনো ট্রিটমেন্ট নয়। আমি এখানে আছি। কোনো সমস্যা হলে আমি আপনাকে ডাকবো। ডক্টর আবারও মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে আব্বু আম্মু বাসায় যাবার জন্য তোড়জোড় করে ফেলেছে। ইশিকার ঘুম ভাঙল পুরো 1.5 ঘন্টা পরে। ঈশান একইভাবে বসে থেকে ওর কোমর থেকে শুরু করে পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে। তারপরও ওকে একইভাবে জড়িয়ে ধরে রেখেছে। মাঝে মাঝে ঈশান একটু নড়ে চড়ে উঠতেই ইশিকা কেমন যেন বাচ্চাদের মতো করে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। আর চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে মেয়েটার। ঈশান মুচকি হেসে ওর কপালে আর চুলের ভাঁজে চুমু দিয়ে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইশিকার ঘুম ভাঙতেই দেখলো ও ঈশানের বুকের মাঝে আছে। বুঝতে পারলো ও তখন থেকে ঈশানকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এবার ইশিকা ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে ঈশান ওর কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, ঘুম ভালো হলো আমার পাগলি বউটা? ইশিকা ঘুম জড়ানো কণ্ঠে বলতে লাগলো, খুব ভালো ঘুম হয়েছে। জীবনে এই প্রথম মনে হচ্ছে এত ভালো ঘুমিয়েছি। তোমার বুকে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তোমার খুব কষ্ট হচ্ছে না আমাকে কেমন করে জড়িয়ে রাখতে? তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমাকে বেড়ে শুয়ে দিতে। তুমি এমন করে আমাকে জড়িয়ে ধরেছিলে যে ছাড়তে ইচ্ছে করছিল না। তাই তো তোমাকে জাগাতে ইচ্ছে করেনি। এতদিন বাদে তোমাকে কাছে পেয়েছি, আর তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে এই প্রথমবার। ভুল। এইবার নিয়ে 35 বার জড়িয়ে ধরলাম, আর তুমি বলছো এবারই প্রথম? কিন্তু আমি তো তোমাকে প্রথমবার জড়িয়ে ধরলাম। হ্যাঁ তা তো হবেই। আমি তো তোমার দু চোখের শত্রু ছিলাম না? সিনিয়র বলে সবসময় খালি আমাকে ইগনোর করেই গেলে। এরই মাঝে আব্বু আম্মু আর ফুপা ফুপি কেবিনের ভিতরে ঢুকলেই ইশিকা লজ্জায় ঈশানকে ছেড়ে দিল। তখন আব্বু বলতে লাগলো, মামনি, আর কেউ তোমাকে ইগনোর করতে পারবে না। আমরা তোমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। চলো এখন বাসায় চলো। তুমি সুস্থ হয়ে উঠলেই সামনের মাসে বড় করে তোমাদের রিসেপশনের অনুষ্ঠানটা করে ফেলবো ভাবছি। না, আমি বাড়িতে যাব না আব্বু। ইশিকার এরকম কথা শুনে ঈশান বেশ খানিকটা লজ্জা পেল আর সবাই খিলখিল করে হেসে উঠল। ঈশানের আম্মু ইশিকার গাল টেনে দিয়ে বলল, পাগলি মেয়ে, তোমার বাসায় যাবে কেন? আমাদের বাসায় যাবে। শ্বশুর শাশুড়ির সাথে যাবে নাকি তাও যাবে না।
ঈশিকা মাথা নেড়ে সায় দিতেই ঈশান এবার উঠে যেতে নিলেই ঈশিকা হুটহাট করে ওর হাতটা টেনে ধরল। ঈশান সবার দিকে তাকিয়ে ঈশিকাকে ইশারায় ছেড়ে দিতে বললে তখন ঈশিকা বলতে আরম্ভ করলো। তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? আমি কিছু জানি না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। পাগল নাকি? আমি তোমাকে নিব? এত বড় একটা মেয়েকে আমি নিয়ে যাব? মাথা খারাপ তোমার? একদমই না, তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে, নাহলে আমি এখান থেকে যাব না। আব্বু আম্মু মামা মামি, আমি কিন্তু এক পাও এখান থেকে নড়বো না। তোমার ছেলেকে বলো ভদ্র ছেলের মতো আমাকে কোলে নিতে, আর যদি না নেয় তাহলে আমি আবারও। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু পাগলামি করছো। সবার সামনে লজ্জা শরমের মাথাকে আমাকে কোলে নিতে বলছো। একটা মেয়ে কতটা নির্লজ্জ আর ব্যয় হতে পারে তোমাকে না দেখলে আমি জানতেই পারতাম না। দেখেছো দেখেছো মামি, তোমার ছেলে আমাকে কেমন করে বকাঝকা করছো। তোমার ছেলে একটুও ভালো না, তোমার ছেলে কখনো ভালো হবে না। এরকম করেই আমার সাথে রাগারাগি করে। দেখো আমি ওর সাথে কি রাগ করব, কি রাগ দেখাবো? আমার তো এখন মনে হচ্ছে ও আমার থেকে সিনিয়র, যার জন্য আমাকে সব সময় বকাঝকা করে। তোমরা বাসায় চলে যাও, আমি আব্বু আম্মুর সাথে বাসায় চলে যাবো, দেখবো আমাকে কি করে বাসায় আনে। এই রাগ করেছো করো, কিন্তু বাসায় চলে যাবে মানে? কেন বাসায় আবার কেন? আমার ওপর রাগ দেখাও। আমি কি বলেছি নাকি নেব না? আমি তো মজা করছিলাম। দুই পরিবার ছেলে মেয়ের এরকম কর্মকাণ্ড দেখে মিটমিট করে হাসতে লাগলো। আব্বু ঈশানের কাঁধের উপর হাত রেখে বলল। আব্বু, ইশিকা যা বলেছে তাই করো। ওকে কোলে উঠিয়ে নিয়ে আসো। ও তো এমনিতেও অসুস্থ, যেতে হলে সেই হুইল চেয়ারে করেই নিতে হবে। এখন আর দুজনে রাগারাগি করার দরকার নেই। ওকে নিয়ে আসো, আমরা এগোচ্ছি, কেমন? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আব্বু আম্মু আর ফুপা ফুপি বেরিয়ে যেতেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশানের শরীরটাও তেমন একটা ভালো নয়, দুদিন হয়নি 2 ব্যাগ রক্ত দিয়েছে। তার মাঝে সেদিন হাত কেটে গেছে, হাতের ব্যান্ডেজটা এখনও আছে। ঈশান এসে যখনই ঈশিকার সামনে দাঁড়ালো, সাথে সাথে ও ঈশানের হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে ভালো করে দেখে তারপর হাতের উপর একটা চুমু দিল। ঈশান একটু মুচকি হাসলো। অন্য হাতে ঈশিকার মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশিকা ওই অবস্থাতেই ঈশানের কোমর জড়িয়ে ধরল। ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল। আমার বউয়ের কি এমন হলো এরকম ভালোবাসা দেখাচ্ছে? রাগ করে কালকে কি একটা কাজ করে ফেললাম, তোমার হাত কতখানি কেটে গেল। সব আমার জন্যই হয়েছে, আমার জন্যই এত কিছু হয়ে গেল। আমার যদি কিছু হয়ে যেত আমি তো তোমাকে হারিয়েই ফেলতাম। একটাবার আমি কেন সেটা ভাবলাম না? রাগ দেখিয়েছো একটা বার, ভালোবেসে পুষিয়ে তো দিতে পারতে, তাও তো দিলে না। সেটা না করে এরকম ঢং করছে। ম্যাডাম রাগ দেখাতে পারে আর ভালোবাসা দেখাতে পারে না। ঈশিকা ঈশানকে ছেড়ে দিল, তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলল। এটা হসপিটাল, বাসায় গিয়ে তারপর না হয় ভালোবাসা দেখাবো। এখন চলো এখান থেকে। সবার সামনে লজ্জা শরমের মাথাকে সবাই বুঝতে পেরেছে, তাহলে এখানে একটু ভালোবাসলে কি এমন হয়? ঈশিকা রাগী চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান হঠাৎ করেই ঈশিকাকে পাজাকোলা তুলে নিল। আচমকা কোলে নেওয়াতে ঈশিকা ভয় পেয়ে ঈশানের গলা জড়িয়ে ধরল। মেয়েটা ট্যাপ ট্যাপ করে ওর দিকেই তাকিয়ে রইল। ঈশিকা ভেবে যাচ্ছে এই পিচিটাকে এত ভালোবাসলো কি করে। মানুষ যাকে ভালোবাসে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হয়। ঈশিকারও এই মুহূর্তে ঈশানকে ততটাই সুন্দর লাগছে। ঈশান ওকে ইশারায় কিছু একটা বোঝাতে গেলেই ঈশিকা মাথা টেনে না সূচক উত্তর দিল। ঈশান সামনের দিকে তাকিয়ে হাঁটতে আরম্ভ করলো। ঈশিকা এক হাতে ঈশানের মুখটা নিজের দিকে করে মুখটা একটু উঁচু করে দিলেই ঈশানের গালে টুপ করে একটা চুমু খেলো। ঈশান একটু মুচকি হেসে ওর দিকে তাকাতেই ঈশিকা লজ্জায় মাথা নিচু করে নিয়ে ঈশানের বুকে মাথাটা এলিয়ে দিল। হসপিটালের বারান্দা দিয়ে ঈশান ঈশিকাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে, আর ঈশিকা ওর বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে রেখেছে। হসপিটালে এই প্রথমবার বিয়ে হলো, তাই পুরো হসপিটালটাই জানাজানি হয়ে গেছে। ওদের বিয়ের কথাটা শুনে হসপিটালের বারান্দায় অনেকেই এসে ভিড় করেছে। এবার ঈশানের বেশ খানিকটা লজ্জা লাগছে, সবাই এমন করে তাকিয়ে আছে দেখে। কেউ কেউ তো সিটিও মারতে আরম্ভ করেছে। এর মাঝে ঈশিকা আবারও ঈশানের গালে একটা চুমু দিয়ে বলতে লাগলো। আজকে আমার না খুব খুশি লাগছে, আমি না আজকে জীবনের সবচেয়ে হ্যাপি, সবচেয়ে বেশি হ্যাপি। কোন দুঃখে?
ঈশিকা ঈশানের বুকের উপর ধাপ করে একটা কিল বসিয়ে দিল। ফাজিল, কেউ কি দুঃখে খুশি হয়? দুষ্টু কোথাকার। বাসায় যাই, তারপর দুষ্টুমিটা করেই দেখাবো। দুজন ভালোবাসার মানুষ এগিয়ে চলেছে তাদের আগামী ভবিষ্যতের দিকে। ওদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন সব সময়। ভালোবাসা সুন্দর, মন থেকে ভালোবাসতে পারলে একতরফা ভালোবাসা খুবই কষ্টদায়ক। দুই দিক থেকে ভালোবেসে থাকলে সেটা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে, কিন্তু একতরফা ভালোবাসার কষ্টটা অনেক বেশিই হয়। একটা কথা সব সময় মনে রাখবেন, না পাওয়ার কষ্টটা অনেক বেশি। তাই সবাই সবার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।